আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের তৃতীয় ক্লাস, তাই না? বজ্র ও নিষ্কাশন তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসের আগে দুটো কোশ্চেন ছিল, সেটা হলো কোথা থেকে জানো, কি কি জানো ছিল বলো একটু। হ্যাঁ, হিপিউরিক অ্যাসিড। হ্যাঁ, হিপিউরিক অ্যাসিড নামকরণটা হয়েছে গ্রিক শব্দ হিপ্পোস, মানে হলো প্রসাব। গ্রিক শব্দ হিপ্পোস মানে হলো প্রসাব। প্রসাবের মধ্যে যে অ্যাসিড, এক ধরনের কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, সেটাকেই বলা হচ্ছে হিপিউরিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আর আরেকটা জিনিস যে ক্রিয়েটিনিন নামকরণ কেন হয়েছে এটাও জেনে রাখো। ক্রিয়েটিনিন নামকরণ কেন হয়েছে আর কি। হ্যাঁ, ক্রিয়েটিনিন নামকরণ হয়েছে ক্রিয়েটিনাইন থেকে, যার গ্রিক শব্দ আর কি, গ্রিক শব্দ ক্রিয়াস থেকে, গ্রিক শব্দ ক্রিয়াস থেকে, এরকম ক্রিয়াস থেকে, যার অর্থ হলো মাংস। কারণ হলো এটা হচ্ছে আমাদের যে মাংসের মধ্যে যে প্রোটিনগুলো থাকে সেগুলো ভেঙে ঝুলে এগুলো তৈরি হয়। তো পেশিতে যে মাংস বলতে পেশি প্রোটিন ভেঙে তৈরি হয়, এই জন্য এর নাম হলো ক্রেস থেকে ক্রিয়েটিনিন। বুঝতে পারলো? তাহলে হচ্ছে পেশির মধ্যে যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলো ভেঙে এটা তৈরি হয়। অর্থাৎ হলো যে আমরা যে ইয়েগুলো খাই, যেমন ধরো যে মাংস খাই, তার মধ্যেও তো প্রোটিন থাকে, এগুলো ভেঙে তৈরি হয়। অনেক সময় আমাদের অসুখ বিসুখ হলো আমাদের নিজেদের পেশির কোষগুলো ভেঙে যায় অনেক সময়, সেখান থেকেও কিন্তু ক্রিয়েটিনিন বের হতে পারে। তবে সাধারণত আমরা যে মাংস খাই, এই যে মাংস খাচ্ছে না, এগুলা থেকে, এমনকি মাছ মাংস দুটাই, এর মধ্যে যে এর ভিতর থেকে যে প্রোটিনগুলো বের হয়, বা অতিরিক্ত খেয়ে ফেললাম, ধরো আমাদের দরকার, মনে করো 2-3 পিস খেলেই ধরো হবে কথার কথা, কিন্তু তুমি খেলা মনে করো 10-15 পিস, তো তখন দেখা যায় অনেক বেশি পরিমাণে ক্রিয়েটিনিন বের হয়। কারণ ওই ওই পেশি কোষগুলো ভাঙে আর ওখান থেকে অনেক বেশি ক্রিয়েটিনিন বের হয়। তাহলে ক্রেস মানে হলো মাংস, সেখান থেকে এরকম নাম হচ্ছে ক্রিয়েটিনিন। এটাই ছিল, তাই না? এই ব্যবস্থা হয়। হ্যাঁ, ক্ষারীয় এবং অম্লীয় দুই রকম অবস্থা তৈরি হয়। এখন দেখো রেচনে এখানে কিছু এমসিকিউর জন্য পড়বা, যেমন ধরো যে এখানে আছে নেফ্রনের বিভিন্ন অংশ ও সংখ্যায়নের কাজের সব একটা আছে, বোমাস ক্যাপসুল, এইটার কাজ কি এবং ঘুরিত বস্তুর নাম কি, গ্লোমেরুলাস, এখানে হচ্ছে, হ্যাঁ এমসিকিউর জন্য গ্লোমেরুলাস, যে দেখো গ্লোমেরুলাসে কি হয় তাই বলছে, আলট্রাফিল্ট্রেট হয়, মানে কি অতি পরিস্রাবণ হয়। আলট্রাফিল্ট্রেট মানে অতি পরিস্রাবণ। সেই সময় ফ্লুইড অংশ ছাড়া রক্তের প্লাজমা বলতে এই যে এই জায়গাতে কিন্তু, অর্থাৎ এই জায়গায় রক্তের লোহিত কণিকা, অনুজ কণিকা, শ্বেত কণিকা আর কিছু প্লাজমা প্রোটিন, হ্যাঁ, এগুলা বাদে সবকিছু কিন্তু এর মধ্যে চলে আসে। তো কোলাইট বলা হচ্ছে কেন, প্লাজমা প্রোটিনগুলা পানি আকর্ষী হয়, এই জন্য রক্তের সব পানি কিন্তু মানে চলে আসে না। কারণ রক্তের মধ্যে যে প্লাজমা প্রোটিন আছে তারা অনেক পানি এবার ধরেও রাখে, এই জন্য রক্তের যে সবটা পানি চলে আসবে এমনটা হয় না, কিছু থেকেই যায়। তো ওইগুলা বলছে ক্লোরাইড ধর্মী যেগুলো, সেগুলো বাদে, অর্থাৎ প্লাজমা প্রোটিন, হ্যাঁ প্লাজমা প্রোটিন, লোহিত কণিকা, অনুজ কণিকা, শ্বেত কণিকা, এইগুলা বাদে রক্তের সব উপাদানে কিন্তু বের হয়ে আসে কোথায়, এই গোমান্স ক্যাপসুল। রক্তের সব উপাদানই বের হয়ে আসে গোমান্স ক্যাপসুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জন্য এরকম নাম হয়েছে আর কি, ক্লোরাইড অংশ ছাড়া প্লাজমা, রক্তের প্লাজমা। তারপর হচ্ছে বৃক্ক নালিকাতে সক্রিয় শোষণ হয়, নিষ্ক্রিয় শোষণও হয়। তো আমরা জানি সক্রিয় শোষণ বলতে যদি এটিপি খরচ করে কোনো শোষণ হয় তাহলে সেটা সক্রিয়, এটিপি খরচ করে যদি করতে হয় তাহলে, হ্যাঁ, যেমন এই জায়গাতে কিছু মাইক্রোভিলাই কোষ থাকে, এই মাইক্রোভিলাই কোষের মধ্যে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এরা শক্তি খরচ করে অনেক বেশি পূর্ণ শোষণ করার জন্য। কারণ কি, গোমান্স ক্যাপসুলে রক্তে সব উপাদান চলে আসছে, ঠিক আছে? তো সব উপাদান তো যেতে দেওয়া যাবে না, যেতে দেওয়া যাবে, সব উপাদান তো যেতে দেওয়া যাবে না। তাহলে এখানে পূর্ণ শোষণ হয়, পূর্ণ শোষণ করতে গেলেও কিন্তু কিছু শক্তি প্রয়োগ করতে হবে, কিছু টেনে নিয়ে আসতে গেলে শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে এখানকার কোষকে বেশি মাইটোকন্ড্রিয়া দিতে হবে,
সেজন্য এখানকার কোষে বইয়েও লেখা আছে, এখানকার কোষে সবথেকে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ অনেক এটিপি তৈরি করতে হবে, কারণ অনেক এটিপি লাগবে, কারণ রক্তের সব উপাদানই তো চলে গেছে, তাই না? শুধুমাত্র প্লাজমা প্রোটিন, যেগুলো ক্লোরাইড, পানিয়া কোষে এটা, আর লোহিত কণিকা, অনুচক্রিয়া সেটা, এইটা বাদে সব কিছুই কিন্তু বের হয়ে আসে। যদি পূর্ণ শোষণ না ঘটতো তাহলে তো আমরা বাঁচতামই না, আমরা মারাই যেতাম। পূর্ণ শোষণ এতই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কিন্তু যে পূর্ণ শোষণ হয়, তো ওই পূর্ণ শোষণ করতে গেলেও কিছু সক্রিয় শক্তি লাগে, এটিপি খরচ করতে হয়। তো এই জন্য বলছে বৃক্ক নালিকাতে সক্রিয় শোষণ হয়, তারপরে হচ্ছে বৃক্ক নালিকার মধ্যে নিকটবর্তী পেঁচানো নালিকাতে এইখানে কিন্তু নিষ্ক্রিয় শোষণও কিছু হয়, কিছু আবার ক্ষরণও হয়। যেমন ধরো পানি জাতীয় জিনিসগুলো নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়, এরকম আর কি। সক্রিয় শোষণ হেনলি লুপেও হয়, আবার নিষ্ক্রিয় শোষণও হয়। যেগুলো ব্যাপন ট্যাপনের মাধ্যমে হয়, যেগুলো ব্যাপন বা অবিস্রাবণগত কারণে হবে সেটা নিষ্ক্রিয়, ব্যাপন আর অবিস্রাবণ এটা নিষ্ক্রিয়, বুঝতে পারছো? আর যেটা হচ্ছে যে সক্রিয় হবে সেখানে এটিপি লাগবে, এটিপি খরচ করে বলে সেটা সক্রিয়। আর এমনি নর্মালি ব্যাপন বা অবিস্রাবণ হলে সেটা হলো নিষ্ক্রিয়, এটা মনে রাখবে। ওখানে কোনো এটিপি খরচ করতে হয় না আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো এবং এবং একটা বিষয় মনে রাখবা যে আমাদের এই যে পজিমান প্যাথোনালিটা, এই পজিমান প্যাথোনালিটা মেডুলাতে থাকে, এই মেডুলাতে কিন্তু অনেক বেশি লবণও থাকে, লবণের পরিমাণটা একটু বেশি থাকে। এতে হয় কি যে লবণযুক্ত পানিগুলা বেশি থাকার কারণে অবিস্রাবণটা কিন্তু আবার বেশি হয়। তাহলে যে বেশি চলে গেছিল না, ওখানকার পানি আবার টেনে নেয় কিছু, পানিও টেনে নেয়, হ্যাঁ, অন্যান্য জিনিসের সাথে। তাহলে যখন পানি টেনে নিচ্ছে সেটা হলো নিষ্ক্রিয়, যেহেতু অবিস্রাবণের মাধ্যমে হচ্ছে। অবিস্রাবণের নিয়ম কি, অল্প থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, তাই না? অবিস্রাবণে আছে, মানে অল্প থেকে বেশি। এখানে খনিজ বস্তুর যে দামগুলো সেগুলো কিন্তু এমসিকিউর জন্যই করতে হবে। হেনরি লুপে কি হয়, দূরবর্তী প্যাথোনালিতেও দেখো ক্ষরণ হয়, শোষণ হয়, ক্ষরণ, পূর্ণ শোষণ এবং ক্ষরণ, এগুলো হচ্ছে আসে না, তবে আসে হলো খনিজ বস্তুর নামগুলা, খনিজ বস্তুর নাম, এগুলো এমসিকিউর জন্য করতে হবে। কোথায় কি ধরনের খরিত হয়, ক্ষরণ হয়, এগুলো আর কি। আচ্ছা, এবার আমরা আসি রেচনের শারীরিক বৃত্ত। তো এইখানে হলো আমাদের মনে রাখতে হবে জ্ঞানমূলক কোশ্চেনের জন্য যে ইউটিলিজম কাকে বলে, ইউরিওটেলিজম কাকে বলে, অর্থাৎ রেচনে ইউরিয়ার আধিক্য থাকা, এরূপ লেখার দরকার নাই, এক মার্কের জন্য। রেচনে ইউরিয়ার আধিক্য থাকাকে ইউরিওটেলিজম বলে, রেচনে ইউরিয়ার আধিক্য থাকা, রেচনে ইউরিয়ার আধিক্য থাকা, এটা হলো ইউরিওটেলিজম, এটা মনে রাখবা। তারপরে হচ্ছে আরেকটা হলো ইউরিওটেলিক প্রাণী কাকে বলে, তাহলে যেসব প্রাণী ইউরিওটেলিজম দেখা যায় তাদেরকে ইউরিওটেলিক প্রাণী বলে, এটা মনে রাখবা। এরপরে দেখো ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া, এগুলা এমসিকিউ যদি পড়বা, এখানে অনেক কিছুই বোঝার আছে। যেমন দেখো যে আমরা জানি ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া, ইউরিয়া সৃষ্টি কিভাবে হয়। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, ইউরিয়া তৈরি হয় যকৃতে, নিষ্কাশন হয় বৃক্কে। হ্যাঁ, অনেক সময় এটা এমসিকিউ হিসেবে বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। হ্যাঁ, যে হঠাৎ করে অনেকে মনে করে ফেলে যে বৃক্কই তো ইউরিয়া কোথায় তৈরি করে, কিন্তু বৃক্ক কিন্তু ইউরিয়া তৈরি করে না। ইউরিয়া তৈরি হয় যকৃতের মধ্যে, নিষ্কাশনের কাজ হয় বৃক্কে বা কিডনিতে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে ইউরিয়া হচ্ছে তৈরি হবে হচ্ছে যকৃতে, নিষ্কাশন হবে বৃক্কে। হ্যাঁ, তো বলছে ৪র্থ নম্বর লাইন থেকে দেখো, এখানে এমসিকিউ আছে, যকৃতে এইসব অ্যামিনো অ্যাসিড বলতে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড, যেটা আমাদের কাজে লাগবে না। হ্যাঁ, তো আমরা যদি অনেক মাংস খেয়ে ফেলি তাহলে হচ্ছে যে আমাদের তো পরিপাকতন্ত্র ঠিকই অ্যামিনো অ্যাসিড করে ফেলবে, পরিপাক করার পর অ্যামিনো অ্যাসিড করে ফেলবে, কিন্তু এত অ্যামিনো অ্যাসিড আমাদের যদি না লাগে তাহলে এটাকে বের করে দিতে হবে। তখন এটা ভাঙে কিভাবে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে। আমরা তো জানি ডিঅ্যামিনেশনের ব্যাপারটা কি হয়, যে এইটা ধরো, হ্যাঁ, একটা হচ্ছে অ্যামিন গ্রুপ বললাম, এখানে এটা আছে, H2 আছে, এখানে একটা R আছে। তো আমরা তো জানি ডিঅ্যামিনেশনের ক্ষেত্রে এই অংশটা, এই অ্যামিন গ্রুপ চলে যায়, তাই না? সেই সাথে কিন্তু এটাও চলে যায়। এটা যখন চলে যায় তখন এর তো হাত ফাঁকা হয়, সেহেতু হাত ফাঁকা হওয়ার কারণে এখানে একটা অক্সিজেন চলে আসে। তখন এটাকে আমরা এই যে কিটোন গ্রুপ হলো না, কিটোন গ্রুপ গুলো বলে কিটো অ্যাসিড বলি, কিটোন গ্রুপ গুলো বলে কিটো অ্যাসিড বলি।
তাই না? তো এই কিটো অ্যাসিড কিন্তু যে এইটা আবার ভেঙে চুরে শক্তি উৎপাদন করা যায়, এই জন্য একটা শক্তির কাজে লাগে আর কি। হ্যাঁ, আর যেটা বের হলো এই দুইটা একত্রিত হলো, তাই না? একত্রিত হলো, এটা বইয়ের মধ্যে দিয়ে আছে অবশ্যই। হ্যাঁ, দিয়ে এটা হলো অ্যামোনিয়া হলো। এখন অ্যামোনিয়াকে এমনি এমনি ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। অ্যামোনিয়াকে এমনি এমনি ছেড়ে দিলে এ আবার কারোর সাথে না কারোর সাথে বিক্রিয়া ঘটায় ফেলবে, রক্তে যদি এমনি এমনি ছেড়ে দেয়। তো এখানে কিছু অতিরিক্ত শ্বসনক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তখন এই কার্বন ডাইঅক্সাইডও খারাপ, এও খারাপ, এও খারাপ, কার্বন ডাইঅক্সাইডও খারাপ, দুইজনেই খারাপ। তো দুই খারাপকে আর কি, দুই খারাপকে একসাথে করা হয়। তো সাধারণত দুইটা অ্যামিন গ্রুপ আর কার্বন ডাইঅক্সাইড একসাথে করলে যেটা হয় সেটাই কিন্তু আসলে ইউরিয়া। ইউরিয়ার ক্ষেত্রে যেটা হয়, ইউরিয়ার গঠনটা এই যে এরকম আর কি, এরকম একটা গঠন হয়, এটাই হলো ইউরিয়ার গঠন বলা হয়। এরকম একটা অবস্থা তৈরি হয়। তো অর্থাৎ এই যে দুটো অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে ইউরিয়া তৈরি হয়। তো এখন হচ্ছে যে ইউরিয়া অবস্থাটা এই কিন্তু কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে না। হ্যাঁ, পরিপূর্ণভাবে যোজনী ঠিকঠাক আছে, একটা যৌগ তৈরি হয়ে গেছে, এই কারোর সাথে বিক্রিয়া করবে না। মানে যখন হচ্ছে যে ধরো বৃক্কের মধ্যে তো ইউরিয়া তৈরি হলো, এই কি যকৃতে তো ইউরিয়া তৈরি হচ্ছে, তাই না? তো এই কিন্তু যকৃত থেকে বের হবে যখন, তখন ওই যে শিরা আছে যে হেপাটিক পোর্টাল শিরা, তারপরে একটা শিরা আছে, ওই শিরা তো প্রথমে যাবে কোথায়? হার্টে যাবে। তাহলে হার্ট হয়ে তারপরে রক্ত সংবহনে আসবে, তারপরে তো বৃক্কে যাবে, তারপরে বৃক্কে যাবে। তাহলে এই এত পথ পাড়ি দেওয়ার সময় যদি তুমি এটাকে অ্যামোনিয়া হিসেবে ছেড়ে দাও, হ্যাঁ, তাহলে সমস্যা হবে। হ্যাঁ, অনেকের সাথে বিক্রিয়া ঘটায় রক্তের 12টা বাজায় দিবে। তো ওই জন্য আল্লাহ কি করছে যে ওকে একা একা ছেড়ে দেওয়া যাবে না, ওকে একটা যৌগ বানাই ফেলে যাতে কেউ ওর সাথে বিক্রিয়া না ঘটাতে পারে, তাই কি না? যাতে কেউ বিক্রিয়া ঘটাতে না পারে। অনেক সময় এমন কিন্তু হয়, অনেক মা বাবা আছে যে ছাত্র জীবনে বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, যে চিন্তা করে যে, হ্যাঁ, অনেকে আছে বিয়ে দিয়ে দেয় কেন? যে চিন্তা করে যে বিয়ে দিয়ে দিই যাতে করে কারোর সাথে বিক্রিয়া না ঘটে। এরকম থাকে। বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা একটু দুষ্টু প্রকৃতির হয়, ওইটার ভাবচক্র যদি মা বাবার মনে হয় যে আমার ছেলেটা বা আমার মেয়েটা একটু দুষ্টু প্রকৃতির আছে, তো এই কারোর সাথে দেখা যাচ্ছে বিক্রিয়া ঘটাই ফেলবে, একা একা ছেড়ে দেওয়া যাবে না, একা একা ছেড়ে দেওয়া যাবে না। তো অনেক সময় দেখা যায় যে মেডিকেলে চান্স পাইছে ফার্স্ট ইয়ারে, তখন প্রস্তাবও আসে বেশি, তখন দেখা যায় বিয়ে দিয়ে দেয়, এরকম ঘটনাও ঘটে। হ্যাঁ, তো অনেকে আবার হচ্ছে যে ক্যারিয়ার তৈরি করার জন্য তখন কিন্তু বিয়ে করতে চায় না, আবার অনেক স্টুডেন্ট আছে করে ফেলে। তো আসলে হচ্ছে যে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, কারণ আসলে মেয়েরা কিন্তু খুব কম বড় ডাক্তার হয়, ছেলেরা বেশি বড় ডাক্তার হয়। মেয়েদের বেশি বড় ডাক্তার হয় হয় না তা বলছি না, হয় কিন্তু কম হয়, তুলনামূলকভাবে কম হয়। এর মেন কারণই হলো মেয়েদের হচ্ছে, হ্যাঁ, বিয়ে হয়ে যায়, তারপরে বাচ্চা কাচ্চা হয়, পড়াশোনা করতে পারবে আর পড়াশোনা করতে পারবে না। হ্যাঁ, তো অনেকে আছে যে যার যার আবার চেষ্টা আছে না, তো অনেক সময় বাচ্চা কাচ্চা হয়ে একটু বড় হলে আবার পড়াশোনা করে, আবার ডিগ্রি নেয়, এরকম আছে। তো মানুষ চাইলে হবে না এরকম মেয়ে না। তাহলে আবার ভাবো না যে আমি তোমাদেরকে ছাত্র জীবনে বিয়ে করতে নিষেধ করেছি, তা না। হ্যাঁ, মানে আব্বা আম্মা যদি দিয়েই দেয় আর কি, শেষে তখন আবার বলবো যে শান্ত স্যার নিষেধ করছে তাই করবো না বিয়ে, তাই বলা যাবে না, তাই কি না? আচ্ছা, তো দুই রকমই আছে আর কি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে এই বাচ্চা কাচ্চা হওয়াটা একটা বাধা। হ্যাঁ, বাচ্চা হলে বাধা হয় কিন্তু। আর ছেলেরা এই দিক থেকে ছেলেরা তো বাচ্চা কাচ্চা সরাসরি হচ্ছে না, ওই জন্য ওদের বাধা কম, ওরা দেখা যায় বড় ডাক্তার হয়ে যাবে বসে থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে দেখো আমি যা যা বললাম এখানে এই জিনিসগুলো আছে যে অ্যামাইনেজ এনজাইম, একটা যেহেতু এটা হলো এনজাইম তো লাগবেই, তো ডি মানে মুক্ত, অ্যামিন গ্রুপকে মুক্ত করে যে এনজাইম সেটা হলো ডিঅ্যামাইনেজ। তো বলছে এর প্রভাবে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড ও অ্যামিন মূলক সৃষ্টি হয়। যদি কিটো অ্যাসিড শক্তি উৎপাদনের জন্য কেপ চক্রে চলে যায়, এগুলো তো বললামই। হ্যাঁ, তো এখানে লাস্টের দিকে একটা বৈজ্ঞানিক, দুইটা বৈজ্ঞানিকের নাম আছে, একটা হলো হেন্স ক্রেবস আর একটা হলো কার্ট হ্যানসেলিয়েট। 1932 সালে ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করেন। তাদের মতে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হয়। অর্নিথিন চক্র নাম কেন হলো একটু পরে বলছি। দেখো এখানে হচ্ছে চারটা বিক্রিয়া দিয়েছে, না সাল আসে না, বৈজ্ঞানিকের নাম মনে রাখছি।
তাহলে এখানে দেখো এই যে আমিষ পরিপাকতন্ত্রের মধ্যে অ্যামাইনো অ্যাসিড হয়েছে, কিন্তু পরিপাকতন্ত্রের মধ্যে অ্যামাইনো অ্যাসিড হলো। তারপর এই যে অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন, ওই যে বললাম অতিরিক্ত যেটা, সেটা কি ডিঅ্যামিনেশন হলো, কিটো অ্যাসিড ইয়ে হলো। তারপরে হলো কি যে এই যে এর সাথে এই হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করলো, দুইটা অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড এদের ইউরিয়া তৈরি করে ফেললো, তাই না? এটাই হলো রেচনের সারবৃত্ত। হ্যাঁ, যেহেতু নাইট্রোজেন জাতীয় পদার্থ ইউরিয়া, এটা তো রেচন পদার্থ, তাই না? ওই যে বলছি রক্তের মাধ্যমে যেগুলো বের হয় সেগুলোকে আমরা আসলে রেচন পদার্থ বলি, রেচন বলি। হ্যাঁ, ওই জন্যে বজ্র পদার্থ তো আমাদের ঘামও তো বজ্র পদার্থ, তাই না? কিন্তু ওটাকে কিন্তু রেচন পদার্থ বলা যাবে না, এমনকি ঘামও কিন্তু রেচন পদার্থ, কারণ ওটা রক্তের মাধ্যমে বের হয়। ঠিক আছে? তাহলে সব থেকে বেশি খারাপ যেটা, সেটাকে আমরা কিন্তু রেচন বলছি না, কারণ এটা কিন্তু পরিপাকতন্ত্রের মধ্যে দিয়ে হচ্ছে, ওটা রক্তের মাধ্যমে হচ্ছে না। হ্যাঁ, এইটাই হলো পার্থক্য। এখন দেখো অর্নিথিন চক্র, এটা কিন্তু এক ধরনের নন অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এটা দিয়ে ইয়া হয় না, মানে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না, এরকম এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। তবে এটা হলো এই অর্নিথিনের সরল বাংলা অর্থ হলো মুরগির মল। হ্যাঁ, যে মুরগির মলে প্রথম হলো এরকম নন অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছিল, সেখান থেকে এই নামটা হয়েছে আর কি। তো এমনি সাধারণভাবে অর্নিথিন চক্র কাকে বলে মুখস্থ রাখবো, যে চক্রাকার প্রক্রিয়ায় যকৃৎ কোষে অবস্থিত অ্যামোনিয়ামকে ইউরিয়াতে পরিণত করা হয় তাকে অর্নিথিন চক্র বলা হয়। মানে ইউরিয়া তৈরির প্রক্রিয়াকে অর্নিথিন চক্র বলা হয়। হ্যাঁ, অবশ্যই অর্নিথিন চক্র যকৃতে সংঘটিত হয়, যেহেতু ওই যে ইউরিয়া তৈরি হচ্ছে, ইউরিয়া তৈরি যকৃতে, এটা সবসময় মাথায় রাখবো। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে আর কিছু নাই। এরপরে এখানে এখানে তোমার হচ্ছে একটা বিক্রিয়া দেখানো হয়েছে। এমনি পরীক্ষায় এটা ছবি আঁকা আসে না, তবে আমরা একটু বুঝে নিই। যে দেখো এখানে হচ্ছে যে যেটা হয় যে কার্বন ডাই অক্সাইড, এই যে বাম দিকে আর কি, হ্যাঁ, কার্বামাইল ফসফেট সিনথেস, এই যে একটা এনজাইমের কথা বলছে, কার্বামাইল ফসফেট সিনথেস, এরকম নাম হওয়ার কারণ কি? এইখানে প্রথম যখন বিক্রিয়া হয় কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়া এবং এটিপি, কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যামোনিয়া এবং এটিপি, এই জন্য এর নাম হলো কার্বামাইল। কার্বন কার্বা মানে কার্বন বোঝাচ্ছে, আর হচ্ছে অ্যামোনিয়ার ওটাকে অ্যামেল বলা হচ্ছে, কার্বামেল বলা হচ্ছে, অ্যামেন বলা হচ্ছে, আর ফসফেট বলতে এটিপি বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে তিনটে জিনিসের একসাথে বিক্রিয়া ঘটে, সেই জন্যই এর নাম, এটা উৎপাদন যেটা হলো সেইটার নাম হলো কার্বামাইল ফসফেট, এই জন্য নাম হচ্ছে কার্বামাইল ফসফেট। তাহলে এখানে কার্বা বলতে কার্বন ডাই অক্সাইড আছে, অ্যামিন আছে, আর হলো ফসফেট, কেন এটিপি এখানে একটা বিক্রিয়া করে, এই বিক্রিয়া হয়। তো তারপরে কার্বামাইল ফসফেট আবার অর্নিথিন ট্রান্স কার্বোমাইলেজ এনজাইমের ভাবে সাইটোলিন, তারপর হলো এখানে আবার অ্যাসপারটেট এক ধরনের অ্যাসিড যুক্ত হয়, তো এটা হয় আর্জিনিনোসাকসিনেট, তারপর হলো এখানে উৎপন্ন হয় ফিউমারেট, আর্জিনিন থেকে এই যে অর্নিথিন, আর অর্নিথিন হয় আর ইউরিয়া হয়। তাহলে এটা পরীক্ষার জন্য আসে না, তবে এটা মনে রাখতে পারো যে আসলে নামকরণটা এখানে কার্বামাইল ফসফেট হওয়ার কারণটা কি, এখানে কিন্তু এটিপি যুক্ত হয়েছে বলে এরকম নাম হয়েছে। হ্যাঁ, কোনটা? সাইটোলিনও কিন্তু এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, তবে আর কি এটা হলো প্রোটিন তৈরিকারী না অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, সাইটোলিন, তবে সাইটো থেকে আসছে কথাটা, কোষের মধ্যে ওইটা পাওয়া যায় এই জন্য। আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ প্রোটিন তৈরি করে না, আমরা কিন্তু প্রোটিন তৈরি করে না। মূত্র তৈরির প্রক্রিয়া কিন্তু সৃজনশীল হিসেবে আসে, মূত্র তৈরির প্রক্রিয়াটা সৃজনশীল হিসেবে আসে। এই যে এখানে অনেকগুলো ধাপ আছে, এত বড় করে লেখা লাগবে না, এই ছবিটার মাধ্যমে আমরা গোটাটা বুঝে ফেলবো। তোমরা তো এখানে ধরো প্রায় 2 পৃষ্ঠা আছে, তো এত বড়তে লিখবা না, পয়েন্ট এখানে একটু বাচ্চার দিয়ে লিখবা, তাহলে এগুলো। তাহলে দেখো এখানে মূলত পরীক্ষার সময় লেখার সময় কোনটুকু লিখতে হবে, এই যে মূত্র তৈরির প্রক্রিয়া লাস্টে দেখো আছে যে রেনাল টিউবিউলে বিভিন্ন অংশে প্রথমে অতি পরিশ্রবণ, এটা একটু লিখলাম, তারপরে এটা হালকা পাতলা লিখেই প্রক্সিমাল লাস্টের দিকে যে 3টা পয়েন্ট, প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাটার্ন হলে হেনরি লুপ, ডিস্টাল প্যাটার্ন হলে সংযোগ নালিকা টিউবুলার ধরন, এইটুকু লিখলেই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু পরে আমরা বিষয়বস্তুগুলো বুঝবো আর কি। হ্যাঁ, বিষয়বস্তুটা বুঝবো হলো, দেখো একটা বিষয় মনে রাখবা, অ্যাফারেন্ট যেটা হয়, যেটা অন্তর্মুখী ধমনিকা বলা হয়, সেটা কিন্তু মোটা। দেখো এখানে আমি একটু মোটা করে রাখছি, এখানে একটু চিকন,
তো এটা মোটা হয় বলেই কিন্তু এখানে রক্তের প্রেশারটা অনেক বেশি থাকে, রক্তের প্রেশার অনেক বেশি থাকে। তো অনেক প্রেশারে এর মধ্যে ঢোকার পরে এখানে তো সূক্ষ্ম সূক্ষ্ম রক্তজালক 50 থেকে 60টা রক্তজালক বলা হচ্ছে আছে। তো এই জায়গাতে কিন্তু ওই রক্তজালকগুলো আবার ছিদ্রযুক্ত হয়, ওই রক্তজালকগুলো কি হয়, ছিদ্রযুক্ত হয়। এবং এই ছিদ্রের কিন্তু উপরে আবার এরকম একটা ব্যাপার থাকে, ধরো এটা হলো রক্তজালক, এই রক্তজালক এখানে এরকম ছিদ্র ছিদ্র আছে, রক্তজালকগুলা ছিদ্র ছিদ্র আছে। পোডোসাইট কোষ, এর উপর দিয়ে যে পোডোসাইট কোষ, পোডোসাইট তো বলেছি পোডো, ওই যে যেমন তোমরা জানো যে হ্যাঁ পোডো মানে কি পা, তাই না? তাহলে যে কোষগুলা পায়ের মতো ঘনবাত তৈরি করে সেটা হলো পোডোসাইট, তাই না? তাহলে ওই পোডোসাইট কোষ কিন্তু এটা যত বড় ছিদ্র, সেই ছিদ্রকে এখানে যে কোষগুলা থাকে গোটাটা তো আমরা লম্বচ্ছেদ ধরো করছি, কিন্তু এর উপরে তো পোডোসাইট কোষ ঘিরে আছে, যে এই জিনিসটা গোটাটা ঘিরে আছে, সেখানে কিন্তু পোডোসাইট কোষ এইভাবে করে থাকে, কিছুটা একে ঘিরে থাকে, এরকম করে কিছুটা ঘিরে থাকে। পোডোসাইট কোষ হলো পা দিয়ে এই যে ছিদ্রগুলোকে একটু ঢেকে রাখে। যদি ঢেকে না রাখতো পোডোসাইট কোষ, তাহলে কিন্তু লোহিত কণিকা অনুচক্রিকাও বের হয়ে যেত। এটাকে কিন্তু একটু একটু ঢেকে রাখে, ঢেকে রাখার কারণে এখানে কিন্তু যখন ফিল্ট্রেট হয়, তো এখানে যে পোডোসাইট কোষ আছে রক্তচালকের উপরে, এই পোডোসাইট কোষগুলো একটু একটু করে ঢেকে রাখে, যার জন্য দেখা যায় যে লোহিত কণিকা গুলা বা অনুচক্রিকা গুলা বা প্রোটিন গুলা বের হয়ে আসতে পারে না। যদিও প্লাজমা প্রোটিন কোলাইট হওয়ার কারণে ও পানি ধরে পানি আকর্ষণ করে রেখে দেয়, সব পানি বের হতে দেয় না, কিন্তু মেইনলি এই পোডোসাইট কোষগুলো কিন্তু ছিদ্রগুলোকে কিছুটা ঢেকে রাখে, ঢেকে রাখার কারণে বড় বড় কণিকাগুলো বের হয়ে আসে না। পোডোসাইট কোষের এটা হলো কাজ, দেখছে বড় ছিদ্র হয়ে গেছে তাই ওটাকে ঢেকে রাখে। তাহলে এখন হচ্ছে প্রেশার তো আছে আর এরা তো ছিদ্রযুক্ত, তাই ওই ছিদ্র দিয়ে বের হয়ে বোমাস ক্যাপসুলে চলে আসে। এখন আগেই বলেছি এই জায়গায় কিন্তু রক্তের শুধুমাত্র কণিকা সমূহ আর প্লাজমা প্রোটিন বাদে সব উপাদান, যত লবণের আয়ন আছে, গ্লুকোজ আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, সব কিন্তু রক্তের যত উপাদান আছে সব উপাদান চলে আসে কিন্তু বোমাস ক্যাপসুলে। বুঝতে পারছো? তো এখানে একটা চাপ বলা আছে হাইড্রোস্ট্যাটিক চাপ। তাহলে হাইড্রোস্ট্যাটিক চাপ বলতে যে পানির যে চাপ, তাই না?